নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। অপারেশন সিঁদুর জারি থাকবে। অপারেশন সিঁদুর জারি থাকবে সর্বদল বৈঠকের পর, সেটা নিশ্চিত করেছেন রাজনাথ সিং। প্রথমে এই খবরটা দিয়ে আপনাদেরকে শুরু করব। তার কারণ হচ্ছে অপারেশন সিঁদুরের পর অনেকেই এটা বলেছিলেন যে এটা কী হবে, তার কারণ এটা যাতে এক্সক্যালেট না করে এবং এটা যাতে বৃদ্ধি না পায়, সেই জন্যে পাকিস্তানের দিক থেকে কতগুলো প্রতিশ্রুতি আশা করেছিল, কিন্তু সেই সমস্তগুলোকে লঙ্ঘন করে পাকিস্তান তারা পরপর কিছু কিছু ড্রোন হামলা করেছিল এবং গতকাল রাতের দিকে সেটি, এবং যেটিকে S-400, এটা ইন্টিগ্রেটেড যে সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার, যেটা ভারত প্রথম ব্যবহার করলো এবং প্রথমেই এক বিরাট সফলতা অর্জন করেছে। ভারতের সমস্ত সংবাদ মাধ্যমগুলো এই তথ্যকে তারা স্বীকার করেছে। S-400 সেটা কিন্তু কার্যকরী হয়েছে এবং তারপর আজকে দুপুরের দিকে পূর্ব নির্ধারিত সর্বদল বৈঠক ছিল। সর্বদল বৈঠকে ভারতের সমস্ত রাজনৈতিক দল অপারেশন সিঁদুরের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তাদের যে যৌথ প্রয়াসকে সকলেই অভিনন্দন জানিয়েছেন এবং দৃঢ়ভাবে সরকারের পাশে তারা রয়েছেন। দেখা যাচ্ছে সব ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের তাবর যারা রাজনীতিক, এর মধ্যে শাসক দল ভারতীয় জনতা পার্টি যেরকম রয়েছে, ঠিক তেমনিভাবে জাতীয় কংগ্রেস এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে ভারতের বিভিন্ন, তারা প্রত্যেকে সর্বদল বৈঠকে আজকে বসেছিলেন এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের কথা হয়েছে। তুর্কির একটি সংবাদ মাধ্যমে এমন দাবি করা হয়েছে, যদিও ভারতের থেকে কোনো রকম এই নিয়ে কোনো কিছু বলা হয়নি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ভয়াবহ, দুই দেশের সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চান ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজেই এই ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের অনবরত গোলাবর্ষণের জবাব দিচ্ছে ভারত। পুঞ্চ সেক্টরে টহল দেওয়ার সময় পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গোলায় জখম হন ল্যান্স নায়ক দীনেশ কুমার। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসবো। প্রথমে একটু শুনে নেব রাজনাথ সিং এর বক্তব্য। साथियों, सबसे पहले तो मैं हमारी आर्म फोर्सेज ने कल जो कार्रवाई की है, जय हिंद, जो शौर्य और पराक्रम दिखाया है, उसके लिए मैं हृदय से बधाई देता हूं। पाकिस्तान और पीओके में जिस तरह से हमारी आर्म फोर्सेज ने टेरर कैंप्स को नेस्त नाबूद किया है, वो हम सबके लिए एक गौरव का विषय है। साथियों, आप सभी नेशनल क्वालिटी कॉन्क्लेव का आयोजन ये आपका चल रहा है। क्वालिटी की क्या भूमिका होती है, यह क्या रोल अदा करती है, इसका नमूना हमने कल देखा। जिस प्रिसीजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया, वह अनइमेजिनेबल है, बहुत ही सराहनीय है। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया, वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फॉर्मिडेबल एंड प्रोफेशनली ट्रेन्ड आर्म फोर्सेस के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के थे। আপনারা শুনলেন যে তিন বাহিনীর যে প্রশংসা, এবং তার সাথেই তিনি বলেছেন যে ভারত কিন্তু অপারেশন সিঁদুর জারি থাকবে।
অপারেশন সিঁদুর জারি থাকা মানে হচ্ছে এটা কি এক্সক্যালেট করলো, অর্থাৎ এটা কি বৃদ্ধি পেল, এবং যেভাবে আর কি যুদ্ধ এখন হচ্ছে আর কি, সেটাকে ঘোষিত যুদ্ধ না হলেও প্রায় যুদ্ধের রূপই নিয়ে নিয়েছে। এবং তার সাথে হচ্ছে পাকিস্তানের মিডিয়া জুড়ে বিভিন্ন ডিসইনফরমেশনস, মিসইনফরমেশনস তাতে হাত মেলাচ্ছে বিভিন্ন শক্তি, এবং তাতে বলা হচ্ছে যে বিভিন্ন ছবি দেখিয়ে বলা হচ্ছে যে নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে, মিলিটারি স্থাপনা নয়, আসলে নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে, এরকম বিভিন্ন ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে পাকিস্তানে, এবং এই ডিসইনফরমেশন চলছে এবং সারা পৃথিবীকে প্রভাবিত করার চেষ্টা করছে পাকিস্তান। তারা এইটা আগেও তারা তাই করেছে, এবং এই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশনসকে হাতিয়ার করেছে, এবং যে কারণে আজকেও ভারতে যারা রয়েছেন, প্রতিরক্ষা সচিব বিক্রম মিশ্রি তিনি প্রেস কনফারেন্স তিনিও করেছেন, এবং সেখানে তিনি কিন্তু এই কথাটা বলেছেন প্রেস কনফারেন্সে যে পাকিস্তানে এই ধরনের যে ডিসইনফরমেশনসের জায়গা থেকে বিভিন্ন কথা বক্তব্যের খুবই সারসংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরছি। কি বলেছেন বিক্রম মিশ্রি? বিক্রম মিশ্রির কথা, বিদেশ সচিব মিশ্রি তিনি বলেছেন, মাফ করবেন, তিনি প্রতিরক্ষা সচিব না, বিদেশ সচিব, তিনি এই কথাটি বলেছেন। বিক্রম মিশ্রির বক্তব্য আপনাদেরকে আমরা শোনাবো। এবং এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানে বিভিন্ন এমার্জেন্সি জারি করা হয়েছে, সাইরেন বাজছে, ভারতের অতর্কিত যে হামলার ভয় পাচ্ছে, এবং যে হামলাগুলো তারা করছে সেটা আগেই বললাম যে ডিফিউজ করে দেওয়া হয়েছে, এবং লাইন অফ কন্ট্রোল জুড়ে সেখানে হচ্ছে হাই অ্যালার্ট, এবং প্রচণ্ড সেলিং চলছে, দিন রাত উজাড় করে সেলিং চলছে, এবং তাতে অনেক নিরীহ মানুষ মারা গেছেন। এবং সেটা বিক্রম মিশ্রি বিদেশ সচিব তিনি বলেওছেন যে গুরুদুয়ারাকে টার্গেট করে মারা গেছে, সেখানে একেবারে নিরীহ সাধারণ মারা গেছেন শিখ সম্প্রদায়ের, এবং শিশু মারা গেছে। কিন্তু পাকিস্তান এগুলো স্বীকার করবে না, পাকিস্তান বলবে না, এবং অন্যান্য মিডিয়াও যারা ভারতের পরাক্রমকে অত্যন্ত বাঁকা চোখে দেখে তারা এগুলো স্বীকার করবেন না। তারা বলবেন যে ভারতের একটা জায়গা থেকে হামলা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত গম্ভীর জায়গায়, এরকম হলে কি করে হবে, এই সমস্ত কথা রয়েছে। কিন্তু এখন পেছোবার জায়গাটা কোথায় আদৌ আছে? যে পরিস্থিতি তৈরি করেছে, এবং সেই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সবচেয়ে যেটা সমস্যা এখন এই মুহূর্তে হয়েছে যে একটা ভূ রাজনৈতিকগতভাবে আপনারা দেখবেন যে পাকিস্তান অনেকটা হচ্ছে লম্বাটে টাইপের শেপ, তার চওড়াটা কম। একদিক থেকে যেরকম বালোচ পাঠান ওখানে রয়েছে, ডুরান্ড লাইন, বালুচিস্তান, আবার অন্যদিকে পিওকেতে তারা এনগেজ হয়ে গেছে, এবং যেভাবে তারা প্রত্যুত্তর পাচ্ছে তাতে তাদের কাছে দীর্ঘদিন এইভাবে লড়াইটা করা অত্যন্ত সঙ্গীন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কী বা আশা করতে পারি পাকিস্তানের কাছ থেকে, এবং ইমিডিয়েটলি কোনো তাদের কাছ থেকে কোনো এরকম প্রত্যাশা নেই। কিন্তু যেটা তারা করছেন, জম্মু কাশ্মীরে গণভোটের দাবি এদিকে তুলে রেখে দিয়েছেন, প্লেবিসাইট চাইছেন। 1948 সালে রাষ্ট্রপুঞ্জে তার 46তম যে সেখানে প্রস্তাবনা, সেখানে এই প্লেবিসাইট বা গণভোটের দাবি ছিল, সেটাকে ফের উস্কে দিয়েছেন, দ্বিজাতি তত্ত্ব উস্কে দিয়েছিলেন আসিম মুনির, এবং আসিম মুনিরকে বলা যায় প্রতিযোগিতার মধ্যে ফেলে দিতে চাইছেন এই বাজারে নওয়াজ শরীফ, ভাই শেহবাজ শরীফ, যিনি পাকিস্তানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী। এই সমস্ত বিষয়গুলোকে আলোচনায় আজকে আসবো। রয়েছেন দেবাশিস চৌধুরী, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন। দেবাশিস চৌধুরীকে আপনারা প্রত্যেকেই চেনেন। রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত রায়, ডক্টর প্রদীপ্ত রায়, দুজনকে স্বাগত জানাচ্ছি, এবং দীপ্তিমান সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, ভার্চুয়ালি আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আমি একটু দেবাশিস চৌধুরীর কাছ থেকেই জানতে চাইবো যে অপারেশন সিঁদুর সেটা জারি থাকবে, অর্থাৎ অনেকেই ভেবেছিলেন যে অপারেশন শুধু একটা সার্জিক্যাল স্ট্রাইক, প্রিসিশন অ্যাটাক, এবং এটা 9টা অঞ্চলে করার পর হচ্ছে এটা দিয়ে ভারত শেষ করবে। কিন্তু একটা আশঙ্কা ছিল অপারেশনটা কি তার পার্ট 2, পার্ট 3 আসবে। সেরকম পার্ট 2, পার্ট 3-র কথা রাজনাথ সিং বলেননি, কিন্তু তিনি বলেছেন এটা জারি থাকবে। অর্থাৎ এইটাকে মধ্যবে কি হচ্ছে যে এটা কি একটা দীর্ঘস্থায়ী কি কোট আনকোট যুদ্ধেরই রূপ নিচ্ছে?
এটা যুদ্ধের রূপ নেবে দুটো কারণে। একটা, যদি পাকিস্তান যেই ভুলটা করে থাকে বা যেই ফ্যালেসির স্ট্যান্ড, পাকিস্তান একটা ট্রিমেন্ডাস একটা ফ্যালেসিয়াস স্ট্যান্ডে থাকে, মানে কি বলা যায় ওটা, মানে মিথ্যার উপরে একটা, মানে মিথ্যাচারের মধ্যে যে ডিনায়াল, মোড অফ ডিনায়ালে থাকে, যদি সেটা কন্টিনিউ করে পাকিস্তান, তাহলে এটা এসকেলেট করবে। পাকিস্তান স্বীকারই করতে চাইছে না যে সে তার ভূমিতে, তার দেশে টেরোরিস্ট ক্যাম্প আছে। পাকিস্তানের প্রথম যে রিয়াকশন তাদের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার দিয়েছিল, 7 তারিখে দিয়েছিল, গতকালই ভোরবেলায়, তারপরে আধিকারিকভাবেও পাকিস্তান ঘুরিয়ে ঘুরিয়ে একই কথাই বলছে বারবার, যে আমরা, পাকিস্তান নিজেই নাকি টেরোরিজমের, ইসলামিক জিহাদের শিকার। পাকিস্তান বলছে আমারই 90,000 সৈনিক আর সিভিলিয়ান মারা গেছে বিভিন্ন টেরোরিস্ট অ্যাটাকে। পাকিস্তান যদি এরকম ডিনায়াল মোডে থাকে তাহলে এটা এসকেলেট করবে। কারণ পাকিস্তান যদি একবার মেনে নেয় সবাই, আর এই কথাটা পাকিস্তানের পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করবে না, কারণ পাকিস্তানে ওসামা বিন লাদেনকে পাওয়া গেছে। পাকিস্তান 1979 1980 থেকে সে সিআইএর মদদ হোক, জারি মদদ হোক, আফগানিস্তানে মুজাহিদদের একদম ঘাঁটি ছিল, ওসামা বিন লাদেনের ঘাঁটি ছিল। আফগানিস্তানে যত তালিবান, তারা পাকিস্তানি প্রশিক্ষিত। পিওকে থেকে হয়ে কাশ্মীরে যত জিহাদ, যত এই ইসলামিক টেরোরিস্ট পাকিস্তান থেকেই আসে। গোটা পৃথিবী এটাকে জানে। ইনফ্যাক্ট ইউরোপিয়ান ইউনিয়ন হোক, আমেরিকার সেনেট হোক, ব্রিটিশ পার্লামেন্ট হোক, ইনফ্যাক্ট চায়নার যে ওদের সিসিপির যে ওদের প্লেনারি বা ওদের যে সেন্ট্রাল কমিটি পলিট ব্যুরো আছে, প্রত্যেকটা দেশের যে সাংবিধানিক যে পরিকাঠামো আছে, তাদের সরকারি যে ব্যবস্থা আছে, প্রত্যেকটা দেশে আপনারা খোঁজ করবেন একটা বা দুটো করে রেজলিউশন করা আছে যে পাকিস্তান টেরোরিস্ট কান্ট্রি বা টেরোরিজমকে সমর্থন করছে। প্রত্যেকটা দেশে, ইউরোপিয়ান ইউনিয়নে একাধিক রেজলিউশন আছে, ইউএনওতে একাধিক এরকম রেজলিউশন আছে যে হাফিজ সাইদকে আটকাও বা লস্করকে আটকাও, হিজবুলকে আটকাও, একাধিক রেজলিউশন ইউএনওতেও আছে, ইউএস এর সেনেটে আছে। চায়নাতেও এরকম রেজলিউশন আছে যে পাকিস্তান, মাঝে মাঝে চায়নাও ইঙ্গিত করে যে পাকিস্তান থেকে ওদের উইগুর আর ওদের যে প্রভিন্সটা আছে, যেটা মুসলিম প্রভিন্স একটাই চায়নার, সেখানে পাকিস্তান থেকে টেরোরিস্টরা যাচ্ছে, চায়নাও অ্যাকসেপ্ট করেছে। এমতাবস্থায় পাকিস্তান যদি এরকম একটা ফ্যালাসির স্ট্যান্ড নেয়, ডিনারের একটা স্ট্যান্ড নেয় যে আমাদের উপর আক্রমণ হয়ে গেল, ভারতবর্ষ টেকনিক্যালি প্রথম দিন থেকে একটাই কথা বলছে যে আমরা পাকিস্তানের উপর আক্রমণ করিনি, ভারত পাকিস্তানের উপর আক্রমণ করেনি। ভারত কিছু টেরোরিস্ট হাইড আউট আছে, কিছু কিছু জঙ্গিরা সেখানে ডাকাতি রয়েছে, পাকিস্তানের ভূমিকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে ইসলামিক টেরর করতে। সেই টেরোরিস্ট হাইডআউটগুলোকে, টেররের যে জায়গাগুলো আছে, আন্তর্জাতিক টেরর যেগুলো, যেটা গোটা পৃথিবী স্বীকার করে পাকিস্তানের যে টেরর অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোকে আক্রমণ করেছে ভারত। ভারত পাকিস্তানের উপর আক্রমণ করেনি, পাকিস্তানের কোনো কলকারখানা ওড়ায়নি, পাকিস্তানের কোনো বন্দর, কোনো এয়ারপোর্ট, কোনো রেল লাইন, পাকিস্তানের কোনো ওয়্যারলেস রেডিও, টেলিগ্রাফ, টেলিভিশন, কোনো ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করেনি, কোনো ফ্লাইওভার ভাঙেনি, ভারত ওদের কোনো ড্যাম ধ্বংস করেনি, পাকিস্তানের উপর আক্রমণ করেনি, টেরর পয়েন্টগুলোর উপর আক্রমণ করেছে। কিন্তু পাকিস্তান কি উত্তর দিচ্ছে? আমাদের উপর আক্রমণ হয়ে গেছে, আমাদের উপর আক্রমণ হয়ে গেছে। তাহলে কি পাকিস্তান প্রকারান্তরে স্বীকার করছে যে পাকিস্তান নিজে একটা টেরর স্টেট? পাকিস্তানের মোড অফ ডিনায়াল তো মানে একদম পুরো মূর্খামির পর্যায়ে চলে যাচ্ছে, মানে ইডিওসির জায়গায় চলে যাচ্ছে জিও পলিটিক্সে। পাকিস্তানের প্রয়োজন এখন ভারতের সাথে সহযোগিতা, ভারতের নিয়ে, পাকিস্তান যদি বলে যে আমিও জিহাদ দ্বারা আক্রান্ত আর ইন্ডিয়াও জিহাদকেই দমন করার চেষ্টা করছে, তাহলে ভারত পাকিস্তান একসঙ্গে মিলে জিহাদকে যুদ্ধ করুক না। পাকিস্তানের কোনো ফ্যালাসি স্ট্যান্ড নিচ্ছে কেন, এরকম মূর্খের স্ট্যান্ড নিচ্ছে কেন? উভয় সংকটে পড়েছে, মানে একদিকে হচ্ছে জঙ্গি সংগঠনগুলো, লস্কর-ই তৈবা বা হাফিজ, মানে বাংলা কথা, পাপ বাপকে ছাড়ে না। যেই সাপকে পুষেছে পাকিস্তান, যেই পাপের বিষ রোপণ করেছে, বিষ বৃক্ষ রোপণ করেছে, সেই ফলটা খাচ্ছে। কেন পাকিস্তান এমন একটা গ্যারাকলে পড়েছে, আপনি ভাবুন 2 না 3 বছর আগে পেশাওয়ারে তেহরিকে পাকিস্তান, তালিবানের পাকিস্তান, তারা আর্মি স্কুল, ওদের পাকিস্তান আর্মির যে স্কুল, পাকিস্তান আর্মির জেনারেলদের কত, মানে 100-150টা বাচ্চা মেরে দিল স্কুলের মধ্যে ঢুকে, স্কুল স্টুডেন্টস, ছোট ছোট শিশু মেরেছে এই তালিবানরা, আফগান তালিবানরা পাকিস্তানে। সেই পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করছে, মানে একটা মূর্খামির একটা লেভেল আছে। কেন পাকিস্তান এমন একটা জায়গায় চলে যায়, পাকিস্তানের জেনারেলরা এত দ্বিচারিতা, এত হিপোক্রেসি, ওরা নিজেরা জিহাদ পোষণ করেছে, তোষণ করেছে, সেই জিহাদ ওদেরই আক্রমণ করেছে। আবার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য ওরা এটাকে অস্বীকার করছে। দেখুন টেকনিক্যালি পাকিস্তান একটা কাজ করছে পাকিস্তান এখন অবধি। এখানে ভারতের জন্য একটা বার্তা, আমার একটা বিশেষ বার্তা আছে, ব্যক্তিগত মত আমার।
পাকিস্তানও কিন্তু টেকনিক্যালি ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু ক্রস করেনি এখন। পাকিস্তান যা অ্যাক্টিভিটি করছে এলওসিতে করছে, কারণ পাকিস্তান এখানে নিজের অফিসিয়াল স্ট্যান্ডটা মেনটেন করছে যে এটা ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর, আর এলওসিটা সেই অর্থে সিজ ফায়ার লাইন। না, ইতিমধ্যে তো সেটা তো তার ক্লিয়ার করেছেন। নওয়াজ শরীফ বলছেন যে যতক্ষণ না অবধি গণভোট হবে একদমই তাই। ততক্ষণ অবধি জম্মু কাশ্মীর এখানে- বিতর্কিতই থাকবে, একদম। এবং তারা এই এই একটা জায়গাটা কি আমার ব্যক্তিগত মত, এটা এখানে 370 সরে যাওয়ার পরে, আর যেটাকে গোটা পৃথিবীর সমস্ত জায়গায় সেটাকে আমরা মানে ভদ্রভাবে যেভাবে করা যায়, আমরা ইউ ডেলিগেশন নিয়ে আমরা কাশ্মীর ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। ইউ ডেলিগেশনকে 370 সরানোর পরে, 370 সরানোর পরে 2 কোটির উপরে ট্যুরিজম ওখানে হয়েছে, সৌদি আরবের ইনভেস্টমেন্ট ওখানে হচ্ছে, গালফ থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে কাশ্মীরে আফটার 370। তো 370 সরে যাওয়ার পরে ভারত সরকারের বলার এখন প্রয়োজন যে এটা ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর নয়, এটা ইন্ডিয়া, এটা জম্মু নয়, এটা কাশ্মীরও নয়, এটা ইন্ডিয়া। তুমি এলওসির পার থেকে তুমি আক্রমণ করো, চাই তুমি ইন্টারন্যাশনাল বর্ডার আইবির পার থেকে আক্রমণ করো, আক্রমণটা ভারতের উপরেই হচ্ছে। তুমি ইন্ডিয়া অকুপাইড কাশ্মীরের উপরে আক্রমণ করছো না, তুমি ইন্ডিয়ার উপরে আক্রমণ করছো। ডি ফ্যাক্টো এখন কাগজে কলমে লেখা তো নেই, ডি ফ্যাক্টো ভারতের এটা প্রস্তাবনা করা উচিত যে এলওসি আর ইন্টারন্যাশনাল বর্ডার এক। তুমি এলওসি দিয়ে যদি আক্রমণ করো সেটা ভারতের উপরেই আক্রমণ, ভারতের উপরেই আক্রমণ। ওকে, পবিত্র রায়। না, এলওসি আর ইন্ডিয়া, এলওসি আর আইবিকে এক বলে দিলে একটা এর টেকনিক্যাল সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে যে আমরা পাক অকুপাইড কাশ্মীরের ওপর আমাদের যে স্বাভাবিক ক্লেম সেইটাকে হারিয়ে ফেলবো, এটা বোধহয় দেবাশিস দা একটু গুলিয়ে ফেলছেন। তবে এই যে আজকের এই পরিস্থিতিতে, আজকের পরিস্থিতিতে এই যে প্লেবিসাইটের যে কথাটা বলছি, আমাদের হিস্ট্রিটা একটু বোঝা দরকার। এই হিস্ট্রিতে যদি আপনি দেখেন কাশ্মীর কোন দিকে যাবে, এটা কিন্তু সিমলা চুক্তিতেও ঠিক হয়নি। কোন দিকে যাবে এই মানে প্রিন্সলি স্টেটসগুলো, এটা পুরোটাই তাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল, এবং জিন্নাহ স্ট্র্যাটেজিটাই ছিল যে আমরা পাকিস্তানের সাইডে যেগুলো পড়বে সেগুলোকে ক্যাপচার করে নেব, যেগুলো বর্ডারে থাকবে সেগুলোকেও ক্যাপচার করে নেবো, আর ইন্ডিয়ার ভেতরে যেগুলো থাকবে যেমন ভোপাল, হায়দ্রাবাদ, জুনাগড় ইত্যাদি ইত্যাদি, এদেরকে উস্কাতে থাকবো যাতে ভারতবর্ষের ইন্টিগ্রিটিটা তৈরি না করতে, মানে তৈরি না হতে পারে। আমি খুব ছোট করে বলবো, এটা ইতিহাসের বেশি ইয়ে নয়। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর 1948-এ পাকিস্তান যখন ওদেরকে অ্যাটাক করলো তখন এলো ভারতবর্ষে। তো এখানে প্লেবিসাইটের প্রশ্নটা আসছে কোত্থেকে, কারণ প্রিন্সলি স্টেটসগুলোর এটা ডিসক্রিশন ছিল যে তারা ইন্ডিয়াতে জয়েন করবে না পাকিস্তানে জয়েন করবে, এবং এই ডিসক্রিশনটা ছিল কার না, যে শাসক তার, যে প্রজা তার কিন্তু নয়। কাজেই জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজা হরি সিং তিনি তার ডিসক্রিশনে জয়েন করেছেন ভারতবর্ষে, এবং পাকিস্তান আজও মানে ওই সময় কখনো দাবিও করেনি, ইভিন জিন্নাও দাবি করেননি যে আমরা প্লেবিসাইটে যাব। এই দাবিটা অ্যাকচুয়ালি নেহেরুর পক্ষ থেকে করা হয়েছিল ইউএনএতে গিয়ে, যেটা একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার ভারতের দিক থেকে। তো যদি আমি সেটা মেনেও নিই তাহলে প্লেবিসাইট করতে গেলে তখনকার যে মানে কম্পোজিশন, ডেমোগ্রাফিক কম্পোজিশন ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, সেইটাকে কি ফিরিয়ে আনা সম্ভব? তো সেইটা যদি ফিরিয়ে আনা না হয়, আপনি যদি ওদের পার্ট অফ কাশ্মীরটা দেখেন যেখানে ওরা মানে পাকিস্তানি আর্মির যারা হাবিলদার তাদেরকে রিটায়ারমেন্টের পর ওখানে সেটেল করে, তো এই লোকগুলো গিয়ে তো কাশ্মীরের পুরো মানে জনবিন্যাসটাকে বদলে দিয়েছে। তো সেখানে এখন ভোট হলে কি রেজাল্ট হবে, তো সবাই জানে কি রেজাল্ট হবে। তো আমরা 1947-এর যদি মানে মুডটা বুঝতে চাই, সেই ইলেকশন 2025-এ করা সম্ভবই নয়। ভারত যেরকম ভাবে আর কি তার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন ফ্রন্টে, একটা বলা হয় না 2.5 ফ্রন্ট, এই যে 0.5, এই 0.5টাকে সেটা নিয়ে আমরা বিস্তৃতভাবে রয়েছে। 0.5-এ নানা রকম রয়েছে, সেটা এই মুহূর্তের বিষয় না, তার কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানও কিন্তু একদিকে প্লেবিসাইট, দ্বিজাতি তত্ত্ব, তারপর হচ্ছে যেটা হচ্ছে এলওসির ওপার থেকে হচ্ছে ক্রমাগত ড্রোন অ্যাটাক করার চেষ্টা করেছে গতকাল, যেটাকে ভেস্তে দিতে পেরেছে মানে ভারত কোথাও এই জায়গা থেকে। এবং ডিসইনফরমেশন, পাকিস্তানও বসে নেই, এটা কিন্তু খুব একটা গুরুত্বের সাথে এটা কিন্তু অনুধাবন করার বিষয়, এবং অপারেশন সিঁদুর সেই কারণে কন্টিনিউ করবে, এটা রাজনাথ সিং বলেছেন। এইটা ছাড়াও কি কোনো উপায় আর ছিল? দেখুন, আজকের যদি আপনি প্রেস কনফারেন্সটা দেখেন বিদেশ সচিবের এবং গতকালেরটা দেখেন, দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা মানে তুলনা করলে দেখবেন যে কালকে কিন্তু কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং এরা ম্যাক্সিমাম সময় বলেছিলেন, কারণ আমরা
মানে আমাদের মিলিটারিস্টিক যে মানে এন্ডেভারটা ছিল সেটাকে ফোকাস করছিলাম। আজকে কিন্তু বিদেশ সচিব নিজে ম্যাক্সিমাম সময়টা বলেছেন এবং সেটাও বলেছেন পাকিস্তানের ডিসইনফরমেশন নিয়ে। মানে এখন কিন্তু মিলিটারি ভেলোরের জায়গাটা নেই, মানে মানে সামরিক দোর্দণ্ড প্রতাপকে সেইটা এখন আলোচনার বিষয় নয়, এখন পুরোটাই হচ্ছে পাকিস্তানের যে মিথ্যাচার, সেই মিথ্যাচারটাকে কাউন্টার করতে হবে। ওরা কি কি মিথ্যে বলছে তার মানে একগাদা লিস্ট হতে পারে, গোটা সময় চলে যাবে তাতে, কিন্তু মূলত যে মিথ্যে কথাগুলো বলছে সেটা হচ্ছে যে ওরা 80টা অ্যাটাক মানে ফাইটার গেছিল, তার মধ্যে 5টাকে ওরা মেরে নামিয়েছে এবং ওরা ওখান থেকে গুলি করেছে, তারা এসে ভাটিন্ডায় এসে পড়েছে। মানে আমাদের সঙ্গে একটু দূরভাষে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল সৌমিত্র রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। কর্নেল সৌমিত্র রায়, অপারেশন সিঁদুর এটা চলতে থাকবে, ইট উইল গো অন, এটা রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন। এটা এটা যে চলতে থাকবে, মূল লক্ষ্যটা তাহলে আগামী দিনে কি থাকবে? সুজিত বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হচ্ছে যে অপারেশন সিঁদুর চলতে থাকবে মানে উই উইল ওয়েট টিল দি টাইম উই কাম টু এ লজিক্যাল কনক্লুশন অফ আওয়ার অবজেক্টিভস, যে পলিটিক্যাল অবজেক্টিভস অ্যান্ড মিলিটারি অবজেক্টিভস। তার মানে আমরা যেটা চেয়েছিলাম যে একটা নন এসকালেটরি প্রিসিশন মুভমেন্ট বা টার্গেট, যেটা এসকালেট করার আমাদের কোনো রকম আইডিয়া ছিল না, কিন্তু সেটা পাকিস্তান অন্যভাবে নিয়ে তারা এসকালেশন ইজ অন দি পাকিস্তান। দেখেন, প্রথম কথা যেভাবে তারা পুঞ্চে হেভি আর্টিলারি দিয়ে শেলিং করে ইনফ্যাক্ট গুরুদ্বারাও উড়িয়ে দিয়েছে, সেটা একটা ইন্ডিকেশন যে তারা দে হ্যাভ গট নো মুড টু স্টপ। আর সিমিলারলি আর্লি মর্নিং ইয়েস্টারডে অলসো 14-15টা জায়গায় তারা ট্রাই করেছিল ড্রোন আর মিসাইল দিয়ে আক্রমণ করতে। আর আমাদের S-400 যেটা সব থেকে পৃথিবীর বেস্ট অ্যান্টি মিসাইল সারফেস টু দ্য এয়ার মিসাইল সিস্টেম, সেটা দিয়ে আমরা পুরো প্রতিহত করে দিয়েছি। এই মিসাইল সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম। এটা একসঙ্গে 60 থেকে 70টা মিসাইল যদি পাকিস্তান ছাড়ে সেইগুলোকে মনিটর করতে পারে, আর তার মধ্যে 12টা মিসাইলকে তারা ধ্বংস করে দিতে পারে। আর 400 কিলোমিটার দূরে যদি মিসাইল পাকিস্তান ছাড়ার চেষ্টা করে 400 কিলোমিটার দূর থেকে, সেইটাও এই মিসাইল আইডেন্টিফাই করতে পারে। তা এটা তার মানে এটা চলবে। আর আমার অ্যাসেসমেন্টে আজকে রাত বা কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ ইসলামিক যে সংগঠনগুলো ওগুলো বিশ্বাস করে শুক্রবার, ফ্রাইডে, টুমরো ইজ ফ্রাইডে, এটা আমার অ্যাসেসমেন্ট দিয়ে দিলাম আমি, কিন্তু এটা আমাদের ওপর থেকেও অ্যাসেসমেন্ট করা হয়েছে যে আসিম মুনির কোন রকম ভাবেই এটাকে শান্ত করতে চাইছে না, বরং এসকালেট করতে চাইছে পুরো অপারেশন, পুরো যুদ্ধের ব্যাপারটা। মানে সেটা লাভ কি আছে তাতে? পাকিস্তানের যে মানে এই যে অবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরে প্রথম দিন যেটা দেখা গেল, তারপরে এই যে S-400 এর যে কামাল, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বিধ্বস্ত হচ্ছে এবং বালুচদের দ্বারা বিধ্বস্ত হচ্ছে বিভিন্ন জায়গায়, তাতে এটা এক্সক্যালেট করলে লাভটা কি আসিম মুনিরের? না, আসিম মুনিরের লাভ শুধু একটাই, হি ইজ অ্যান অ্যারোগেন্ট আর্মি জেনারেল। সে এটাকে হয়তো একটা প্রেস্টিজ ইস্যু করে নেবে, আর ওকে বিশ্বাস করা যায় না। ও ভাববে কি আমার দেওয়ালে যখন আমার মাথা ঠুকে যাবে, আমার কাছে দুটোই অপশন, মানে আসিম মুনিরের কাছে দুটোই অপশন, হয় সারেন্ডার করো, না হয় দ্য লাস্ট বিট অফ একটা এই ধরনের অপারেশন করো, যেটা হয়তো পাকিস্তানে আলটিমেটলি পাকিস্তানকেই ধ্বংস করে দেবে। ওটার নামটা আমি নিতে চাইনি, কি আলটিমেটলি ও করতে চায়। কিন্তু ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বুঝতে পেরেছি, আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার বলে দিল কি অপারেশন চলতে থাকবে টিল দি টাইম ইট গেটস ইনটু এ লজিক্যাল কনক্লুশন। এটা আমার দিক থেকে আমি বলছি। তার মানে আমাদের পুরো মিলিটারি সিস্টেম আর পলিটিক্যাল সিস্টেম মনে করছে যে আমরা অপারেশন সিঁদুর করে আমরা যে অবজেক্টিভ অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা এখনো
অ্যাচিভ হয়নি, মেবি পার্শিয়ালি আমরা অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু যতক্ষণ না আমরা এটা লজিক্যাল কনক্লুশন করব এই অপারেশনটা এটা চলতে থাকবে। ওকে, ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায়, প্রাক্তন সেনাকর্তা। বিস্তৃতভাবে তিনি বুঝিয়ে দিলেন যে S-400 কিভাবে তার কামাল দেখিয়ে দিয়েছে, এবং এটা এক ধরনের একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যে সিস্টেম হচ্ছে ইন্টারসেপ্ট করতে পারে অতি দ্রুত, এতটাই দ্রুত তার ইন্টারসেপশন পাওয়ার, এবং যেখানে আর কি পুরো একটা সিস্টেম আর কি এখানে কাজ করছে। অনেকটা আগামী দিনে এটা একটা মিলিটারির কাছে একটা বড় প্রশ্ন, যে আগামী সময় লাইন অফ কন্ট্রোলে যেখানে হচ্ছে হেভি সেলিং হচ্ছে, এই সমস্ত গুড়ি দেওয়ার জন্য ভারতের আরও একটা আছে, যেটি হচ্ছে স্বয়ং ভগবান শিবের একেবারে তুনির থেকে বেরোনো, দ্যাট ইজ পিনাক যেটাকে বলে, এবং তার আধুনিক রূপ পিনাকা। একসাথে 12 সেকেন্ডের মধ্যে এরকম 12টা রকেট গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হানা মারে। দেখা যাক এক এক সময় এক এক বৈশিষ্ট্য, তার কারণ হচ্ছে এখনো নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যে যেহেতু ভারত পৌঁছয়নি, সেই জন্য চলতে থাকবে অপারেশন সিঁদুর। আমি একটু আসবো দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছে। এই পরিস্থিতিতে যেটা হচ্ছে যে পাকিস্তানের যে অবস্থাটা, একদিক থেকে তো ওই প্রান্তে বালুচিস্তান ক্রমাগত আইডি বিস্ফোরণ, সকাল সকাল যে ছবি, এসব ছবি দেখানোর তো কোনো প্রশ্নই নেই, কেননা এতটা বিধ্বংসী যেগুলো দেখানো সত্যি খুব দুষ্কর, কেন এগুলো তো হওয়া উচিত নয়। কিন্তু পাঠান পাখতুনখোয়া ওই যে অঞ্চলটায়, ওখানে এখনো পর্যন্ত তারা মজুদ আছে। আর এদিক থেকে LOC, পাকিস্তান একটা কি স্যান্ডউইচ দশার মধ্যে আগামী দিনে এগোতে চলেছে? দেখুন, পাকিস্তান যে স্যান্ডউইচ দশাতে আছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কারণ ইরানের বিদেশ মন্ত্রী অলরেডি একবার পাকিস্তান ঘুরে গেছে। উনি পাকিস্তান থেকেই ভারতবর্ষে আসতে চেয়েছিল, ভারতবর্ষ না করে দিয়েছে, ফিরে গিয়ে আবার এসছেন। এবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইরানের। আসিম মুনির জেদ ধরে বসেছে যে সে সেনাপ্রধান থাকবে এবং সে চায়নার পক্ষে কাজ করবে, নোট কামাবে এবং বাইরে চলে যাবে। বাস্তবটা এটাই যে এখন আমেরিকায় যে বলছে, অর্থাৎ যে আমি দেখছি বিষয়টাই যে ডিলে করছে, এই ডিলে করার কারণটা হচ্ছে আসিম মুনিরকে সরাবে। আসিম মুনিরকে সরালে পরে চীনের যে সি প্যাক যেটা আছে, সি প্যাকটা ভোগে যাবে, একদম পরিষ্কার এখন এই জায়গায় এসছে। এবং যার কারণে আজকে পাকিস্তানের সব কয়টা বড় শহরে প্রচন্ড ভাবে শেলিং হয়েছে, এবং সবচেয়ে বড় কথা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এমন জায়গায় পৌঁছেছে। গ্লোবাল টাইমস চায়না সে একটা সংবাদ করেছে, আজকে আমাদের বিদেশ দপ্তর থেকে তাকে বলা হয়েছে যে আপনারা, সরাসরি এই শব্দটা ব্যবহার করা হয়েছে যে আপনারা ডিসইনফরমেশন করবেন না, একদম এই শব্দ উচ্চারণ করে বলা হয়েছে, চিঠি তাদের দেওয়া হয়েছে। তো এখন পরিষ্কারভাবে একটা জিনিস বুঝে রাখুন যে আসিম মুনিরকে সরতে হচ্ছে, এটা শর্ত নাম্বার 1। আর শর্ত নম্বর 2, বাকিটা ইউএসএ দেখবে, কিন্তু হচ্ছে কি বলে আপনার বালুচিস্তানও হচ্ছে। এই দুটো সম্পর্কে নিশ্চিন্ত থাকুন। সমস্ত জায়গার ক্লিয়ারেন্স আপনি দেখুন, এই সবাই কথা বলছে, ইউরোপের একটা দেশ কথা বলছে না, ইউএসএ বলছে আমি দেখবো, রাশিয়া কোনো কথা বলছে না। বাস্তবতাটা এটাই, দুটো দেশ ছাড়া সৌদি আরব এসছে, সৌদি আরব এসে একদম খুব স্বাভাবিকভাবে যে হ্যাঁ ঠিক আছে গন্ডগোল করা উচিত না। সৌদি আরবের শুধু একটাই চিন্তা আছে, কারণ এই পাকিস্তান যখন তাদের পরমাণু অস্ত্র বানায় তখন তাকে আর্থিক সাহায্য করেছিল সৌদি আরব। সৌদি আরবের শুধু ওইটুকুই চিন্তা আছে, বাদ বাকি আর কিছু চিন্তা নেই। কিন্তু মূল একটা জিনিস জেনে রাখুন, যতক্ষণ ইউএসএ হ্যাঁ বা না বলছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছু বন্ধ হবে না। এবং আজকের রাত আরো ভয়ঙ্কর হবে, যেটা বললেন, পিনাকার কথা বললেন, আপনিও বললেন পিনাকার কথা। আজকে অনেক কিছু হতে পারে, আমি আপনাকে এটাও বললাম আজকে রাতে অনেক কিছু হলেও হতে পারে, এইরকম একটা পরিস্থিতি আছে। সেটা একটা লক্ষণ হচ্ছে। এবং দিনের বেলাতেই যেরকম দেখা গেছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় এরকম হামলা হয়েছে, ড্রোন হামলায় বড় বড় শহর করাচি, রাওয়ালপিন্ডি, এই সমস্ত জায়গাগুলোতে ড্রোন হামলা হয়েছে। কারা করছে এগুলো দীপ্তিমান বাবু?
কারা করছে মানে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করেছে। চায়নার সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, পাকিস্তান সবচেয়ে বেশি চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করে মানে কিসে যুদ্ধ মানে এই অবস্থাটাতে চাইনিজ মেটেরিয়ালস এর অবস্থা অত্যন্ত খারাপ, সেটা প্রমাণ হয়ে গেছে। চায়নার কাছে এই অস্ত্র বিক্রি করাটা এখন সমস্যা হয়ে যাবে। ওকে, সেই কারণে চায়না বারবার করে চেষ্টা করছে এই যুদ্ধটা থামুক, বিভিন্নভাবে ইরানকেও ওই পাঠিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। এটা ঠিক, করছে ভারত সরকার, এটা ঠিক। করছে রাশিয়ার সমর্থনে, এইটুকু পরিষ্কার বুঝে রাখতে হবে। কারণ রাশিয়ার এখানে এখানে আমি আসছি বাবু, দুজনে বলতে চাইছেন আপনাদের জন্য দূরভাষে, আপনাদের জন্য ফোন লাইন খুলে দিয়েছে এবং দূরভাষে ফোন লাইন খুলে দিয়েছে, আপনারা আসুন। এবং এই মুহূর্তে আছেন চন্দন সেন দমদম থেকে, বলুন আপনার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে, রাশিয়া পুরনো ইতিহাস থেকে আজ অব্দি যেটা দেখা যাচ্ছে যে রাশিয়া প্রথম থেকেই ভারতের সব থেকে বড় বন্ধু হিসাবে আমরা গণ্য করতেই পারি। বিশ্বের যে কটা দেশ বলেছে কেউ আমাদের বিপক্ষে যায়নি ঠিকই, কিন্তু একদম বরাবরের চিরবন্ধু সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া আমাদের হেল্প না করলে আজকের এই সফলতাটা আসা আমাদের পক্ষে মুশকিল হতো। সেটার কারণটা আপনারা সবাই জানেন, সারা দেশ শুধু লোক জানে, সারা বিশ্ব জানে। রাশিয়ার S-400 যে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমটা, এটার কার্যকারিতা, এটার ক্ষমতা সবার কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য আমি বলছি রাশিয়ার বন্ধুত্ব আমাদের কাছে দরকার, এবং বিশ্বের অন্যান্য দেশও আমাদের সহযোগিতা করছে। কারণ আমাদের লড়াইটা তো কোনো যুদ্ধ না, কোনো দেশের বিরুদ্ধে লড়াই না, আমাদের লড়াইটা মেনলি হচ্ছে উগ্রপন্থার বিরুদ্ধে। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে চন্দন সেন দমদম থেকে। লড়াইটা উগ্রপন্থার বিরুদ্ধে, ইসলামিক জিহাদের বিরুদ্ধে। ইতিমধ্যে জিহাদের ডাক প্রায় দিয়ে ফেলেছে আল কায়দা। আপনি এটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন? দেখুন, পাকিস্তানের যে সমস্যা সেটা হচ্ছে, পাকিস্তান যে একটা মানে ওর যে সরকারি তন্ত্র বা ওর যে মানে ব্যবস্থা, একটা রাষ্ট্র হিসেবে ও যে টেররকে ফান্ডিং করছে, টেরর অর্গানাইজেশনের কে মদত দিচ্ছে। নিজে এই যে ভাওয়ালপুর যে স্ট্রাইক হয়েছে, ভাওয়ালপুর জিয়াউল হকের সময় ছোট্ট একটা মাজারের ছোট্ট একটা শহর ছিল, ওটা আইএসআই তৈরি করেছে। ভাওয়ালপুরে যতগুলো হেডকোয়ার্টার আছে, লস্কর, হিজবুল, যত কিছু আইএসআই এর তৈরি করা, হাকানি নেটওয়ার্ক ভাওয়ালপুর থেকে চলছে। তো ভাওয়ালপুরটা তো বানিয়েছে পাকিস্তানি জেনারেলরা। এখন পাকিস্তানি জেনারেলরা তলারটাও খাবে, গাছেরটাও খাবে। তারা আমেরিকার সিআইয়ের কাছ থেকে ডলার নিয়ে মুজাহিদিন করবে, তারপর চায়নার কাছ থেকে টাকা নিয়ে ওরা পিওকেতে কাশ্মীরে জিহাদি ট্রান্সপোর্ট করবে, ওরা ইরানের সঙ্গে হাত মিলিয়ে বালুচকে করবে। মানে ওরা কি করতে চাইছে, মানে বালুচিস্তানের মাটির তলার সম্পদ দিয়ে ওখান থেকে টাকা নেবে। মানে পাকিস্তানি জেনারেলরা মানে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে ওই দেশটার জন্য, ওই দেশের সাধারণ মানুষের জন্য। ওদের যে আর্মি একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। কেন সবাই তো বলছে সব দেশের আর্মি থাকে, এই আর্মির একটা দেশ আছে। কেন পাকিস্তানি জেনারেলদের দাদারা ভাইরা ঠিকই বলছে সব। মুনির এখন দেখছে কত তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে এখান থেকে ও সপরিবার ও আমেরিকা ইউরোপে কোথায় গিয়ে সেটেল করবে। প্রত্যেকটা আর্মির জেনারেল পাকিস্তানের তাদের পুরো ফ্যামিলি আমেরিকায় থাকে বা ইউরোপে থাকে, ওরা কেউ পাকিস্তানে থাকে না। ওদের ক্যারিয়ার শেষ হয়, টাকা লুট করে ওখান থেকে নিয়ে গিয়ে এই দেশগুলোদের আশ্রয়ও দেয়, মানে টাকা পয়সা নিয়ে আশ্রয় দেয়, আবার হচ্ছে বড় বড় জ্ঞানমার্কা ভাষণ দেয়। সেই জন্য পাকিস্তানের কাছে আজকে সেই অর্থে কূটনীতিতে, ডিপ্লোমেসিতে, জিও পলিটিক্সে একটা মানে যেটা নর্মাল সিস্টেমের মধ্যে পাকিস্তান আজকে বলার কিচ্ছু নেই। ওর একটা জিও পলিটিক্যাল স্ট্যান্ড নেই এখানে, ওর কোনো স্ট্র্যাটেজিক্যাল স্ট্যান্ড নেই। ওর বালুচে একটা স্ট্যান্ড, ওর ইরানের জন্য একটা বার্তা, ভারতের জন্য একটা বার্তা, আমেরিকাকে কিছু বোঝাচ্ছে, চায়নাকে কিছু বোঝাচ্ছে ওর জেনারেলরা। সেই জন্য পাকিস্তান সত্যিকার একটা ফেইল্ড স্টেট। এমত অবস্থায় আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি আবার রিটার্ন করি আমার কথাতে, আমি ভারতের জন্যই কথা বলবো। ভারতবর্ষের আজকে দরকার, ঈশ্বরের আশীর্বাদে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে আজকে, যে আজকে ভারত কিন্তু যদি চায়, এই যেটা এলওসি বা ইন্টারন্যাশনাল বর্ডারের যে ডিসপিউটটা, এগুলোকে সলভ করতে পারে। আজকে এলওসি দরকার হবে না, আমরা পিওকে দিয়ে দিতে পারি। আজকে পাকিস্তান যেইভাবে ইসলামিক জিহাদকে যেইভাবে মদত দিচ্ছে, পাকিস্তানকে ভালো করে যদি আমরা আজকে করতে পারি, একটা সলিউশন করতে পারি, বাংলাদেশ শান্ত হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই এমন একটা ইডিওটিক পজিশনে চলে গেছে পাকিস্তান বলছে সিমলা চুক্তি আমি বাতিল করছি। সিমলা চুক্তি বাতিল করলে তো বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করতে হবে পাকিস্তানকে। কারণ সিমলা চুক্তির মাধ্যমেই ওকে বাংলাদেশ স্বীকার করতে হয়েছিল পাকিস্তানকে। ও যদি সিমলা চুক্তি বাদ দিয়ে দেয়, তাহলে কি পাকিস্তান ইউনুসকে বলছে যে তুমি আবার ইস্ট পাকিস্তান হয়ে গেলে, আমি আর্মি পাঠিয়ে আবার দখল নেবো বাংলাদেশের, তাহলে এটা বলা হয়ে গেল।
মানে ওদের ইডিওসির আর ওদের ফ্যালাসির কোনো শেষ নেই। আজকে পাকিস্তানের সেই জন্য ভারতের সেই জন্য প্রয়োজন, যেইভাবে সমীকরণগুলো তৈরি হয়েছে, বালুচে একটা অভ্যুত্থান দেখা দিচ্ছে, ওখানে আফগানিস্তান থেকে তালিবানরা ওখানে অসন্তুষ্ট রয়েছে, ওখানে ওদের তালিবান পাকিস্তানি তালিবান তৈরি হয়ে গেছে, আর্মি জেনারেলগুলোদের কোনো মান সম্মান ইজ্জত গোটা পৃথিবীতে নেই, ওদের ডেমোক্রেসিকে কেউ বিশ্বাস করে না, ওদের আর্মি জেনারেলগুলোকে কেউ বিশ্বাস করে না, গোটা পৃথিবীতে কেউ বিশ্বাস করে না। চায়না ওদের মানে কিভাবে কি আর বলবো, বাজে শব্দ মুখে চলে আসে, সেরকমভাবে ব্যবহার করে। আজকে চাইনিজরা পাকিস্তানিদের সেইভাবে ব্যবহার করে, মানে কি বলা যায়। তো এমত অবস্থায় ভারত আজকে যেই স্টেপটা নিয়েছে, ভারতের একটা স্ট্যান্ড হতে পারে যে আমরা পাকিস্তানের কোনো যদি কোনো মিসঅ্যাডভেঞ্চার করে পাকিস্তান, তার উত্তর দেব। ভারত এটাও নিতে পারে আজকে স্ট্যান্ড, প্রোঅ্যাক্টিভ হয়ে অনেকটা সলিউশন করে ফেলতে পারে, যেটা আমার ব্যক্তিগত মত, ভুল হতে পারে, একটা আমার দ্বিমত হতে পারে মানুষের সাথে, কিন্তু 1971-এ যেই সুযোগটা আমরা ছেড়ে দিয়েছিলাম, যেই ভুলটা আমরা করেছিলাম, সেই ভুলটা যেন পুনরায় এখানে রিপিট না হয়। 71-এর থেকে খারাপ পরিস্থিতি আজকে পাকিস্তান আছে। 71-এ পাকিস্তান তবু একটা ইউনিফাইড কান্ট্রি ছিল, সেখানে এখনো জিহাদ সেভাবে দানা বাঁধেনি। এবং 1967-64-এ আপনি খোঁজ করবেন, পাকিস্তান থেকে ইকোনমিক্সের নোবেল উইনারও হয়েছে। মানে তখন পাকিস্তানের বড় বড় মনীষী তৈরি হতো, একাডেমিশিয়ান তৈরি হতো, ওরা তখন ওদের ইকোনমি অনেকটা, মানে ইন্ডিয়ার ভালো ইকোনমি ছিল 1971-এ পাকিস্তানের। সেই অবস্থায় তখনও আমরা একটা সুযোগ মিস করেছি, উই মিসড অ্যান অপরচুনিটি। আজকে ঈশ্বর আমাদের দ্বিতীয়বার সেই অপরচুনিটি দিয়েছে, অনেক কিছু সলভ করতে পারে ভারত চাইলে এই সময়, কারণ পাকিস্তান চারদিক দিয়ে আক্রান্ত এবং ও নিজের ফ্যালাসি, নিজের হিপোক্রেসির নিজে শিকার এত হয়ে গেছে। মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে এত মিথ্যে পাকিস্তান, কথা বলে। এত ডিসইনফরমেশন। এমনকি 16ই ডিসেম্বরে 1971 যেদিন পরাজয় হচ্ছে, রমনা ময়দানে গিয়ে আত্মসমর্পণ করবে, সব প্ল্যান রেডি, তখনও পর্যন্ত হচ্ছে সংবাদ মাধ্যম বা সমস্ত সাংবাদিকদের কাছে একটা খুব বিখ্যাত, ইউটিউবে অনেকে গেলে এটা পাবেন, বিবিসি সংবাদদাতাকে তখনও পর্যন্ত নিয়াজি বলছেন যে না, এ যুদ্ধ চলতে থাকবে এবং পাকিস্তান জয়লাভ করবেই করবে ইনশাল্লাহ। এই ছিল হচ্ছে তার বক্তব্য। এত মিথ্যে কথা। তার পরের দিন 12টার পর সিনারিও চেঞ্জ। ঠিক একইভাবে ডিসইনফরমেশন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। লস্করি তৈবা বলছে যে জিহাদের কথা, ইসলামিক জিহাদের কথা, সবেদন নীলমণি এখন এটাই, তার কারণ হচ্ছে জায়েস এবং হচ্ছে লস্করি তৈবা ওখানে করেছে, সরি আল কায়দা এই কথাটা বলছে। প্রদীপ্ত রায়, এই ব্যাপারগুলো নিয়ে তুমি দীর্ঘদিন ধরে লেখালেখি করেছো। দেখুন, পাকিস্তানের পক্ষে প্রোপাগান্ডা বা ডিসইনফরমেশন ছড়ানো ছাড়া আপনি একদম ওদের শুরুর দিন থেকে দেখুন, এটা ছাড়া ওদের আর কোনো উপায় নেই। 1971 ওয়ারকে জিতেছে পাকিস্তান, 1965 যুদ্ধকে জিতেছে পাকিস্তান, 48 কার্গিল ওয়ার সব ওরা জিতেছে। কিন্তু মানে তাহলে ওদের এই অবস্থা আজকে কেন, তার কোনো উত্তর নেই। আপনি ওদের আজকে জিজ্ঞেস করুন যে কালকে কি হবে, কালকে ওরা ভারতবর্ষকে মুঁহতোড় জবাব দেবে। মুঁহতোড় জবাবটা কিভাবে দেবে? ওদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষ আজকে ধ্বংস করে দিয়েছে। এবং যে প্রেস ইনফরমেশনটা হলো একটু আগে, তাতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে লাহোরের এই যে চায়নার যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ছিল সেটা আমরা নষ্ট করে দিয়েছি। এবং চায়না এখন যেটা ইন্টারেস্টেড হবে, যেটা একটু আগে দীপ্তাংশুবাবু বলছিলেন, যে চায়নার যে ইয়েটা মানে আর্মস যে সেলটা, সেটা তো ডাউন হবেই। কারণ পৃথিবী জুড়ে আমরা দেখতে পাই যে যে যুদ্ধক্ষেত্রে যারা ভালো করে মানে জিততে পারেন, তাদের অস্ত্রটা বাকি যে যুদ্ধের যে হাতিয়ার ইত্যাদি ইত্যাদি বাকিরা কিনতে চায়। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পরিষ্কার হচ্ছে যে রাশিয়ান যে যুদ্ধের অস্ত্রগুলো, সেগুলোর ক্রেডিবিলিটি আছে। সার্ভেলিয়েন্স সিস্টেমের মধ্যে ইসরায়েলি প্রোডাক্টের ক্রেডিবিলিটি আছে, ফ্রেঞ্চ রাফালের ক্রেডিবিলিটি আছে। কিন্তু চায়নার প্রোডাক্টে আমাদের মানে কলকাতার লোকেরাও বলে না যে চাইনিজ জিনিস কিনবো না, চাইনিজ ফোন খারাপ, চাইনিজ হেডফোন কোনো গ্যারেন্টি নেই। তো চাইনিজ হেডফোন হোক, মানে এয়ার ডিফেন্স সিস্টেম হোক, একদমই সস্তার দুরবস্থা। তো আর ডিসইনফরমেশনের যে জায়গাটা, এটা দেখুন, এটা জিহাদে মানে জিহাদ অ্যাজ আ টেরর ওয়ার্ড, এখানে কিন্তু ডিসইনফরমেশনের গুরুত্বটা অপরিসীম। আপনি হামাসের দিককেও দেখুন, ইসরায়েল হামাস যে যুদ্ধটা চলছে, সেখানে মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসতো যে আমাদের হসপিটালে ইসরায়েল হানা দিয়েছে, আমাদের মসজিদ ভেঙে দিয়েছে। আপনি দেখুন, এরাও কিন্তু একই কথা বলছে, মার্কাস ভেঙে দেওয়া হয়েছে, প্রাইমারি হেলথ সিস্টেমের ওপর
আঘাত করেছে ভারতবর্ষ, ভারতের সেনা। কেন? কারণ এরা তো এর নিচে এটাকেই শ্যাডো করে নিজেদের টেরোরিজমটা Human চালায়। shield, তো human ন্যাচারালি shield বলে। আমি এক্স্যাক্টলি হিউম্যান শিল্ড। তো আমি যদি এই টেরার মানে এস্টাবলিশমেন্টগুলোকে ধ্বংস করতে যাই, তাহলে ওই যে ধাঁচা, ওই ধাঁচা আমাকে ভাঙতে হবে, ভেঙে যাবে, কোয়াইট ন্যাচারাল। তো এবং সেটা নিয়ে ওরা ফার্দার জিহাদকে আরও বেশি স্ট্রেংথেন করবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও দেখিয়ে, ছবি দেখিয়ে বোঝাবে যে দেখো ভারত কিন্তু এই করেছিল তোমার ধর্মস্থানের সাথে, তাহলে কি করা উচিত। ভারত কিন্তু এই করেছিল, বা ইসরায়েলের ক্ষেত্রে যেটা বলা হয় যে তোমার ফুলের মতন শিশুরা হসপিটালে ছিল, কিন্তু তার নিচে যে মানে বারুদ টেররিস্টরা ছিল, টেররিস্টরা ছিল। হ্যাঁ, সেটা তার কোনো মানে খুব কঠিন justification নেই। পরিস্থিতি, মানে যারা মানবতাবাদ। দীপ্তিমানদার কথা একটা ধরে খুব সুন্দর, দীপ্তিমানদার অ্যানালিসিস একটা ভালো ছিল আজকে, যেটা ঈশ্বর প্রদত্ত কিরকম ভারতের পক্ষে সব দাঁড়িয়েছে। একটা জিনিস জানবেন, মানে 1992-93 অবধি, মানে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস অবধি, সোভিয়েত ইউনিয়ন আর চায়নার রিলেশন ভালো ছিল না কখনো। রাশিয়ার সঙ্গে চায়নার রিলেশন কখনো ভালো ছিল না। আর যখনও যাইবার রিলেশন ছিল, সেখানে সোভিয়েত ইউনিয়ন সবসময় বিগার পার্টনার ছিল, রাশিয়া বিগার পার্টনার ছিল, চায়না স্মলার পার্টনার। ইন দ্য কমিউনিস্ট ওয়ার্ল্ড, মানে সেকেন্ড ওয়ার্ল্ডে, ওদের কমিউনিস্ট ওয়ার্ল্ডে রাশিয়া বিগার পার্টনার ছিল আর কমিউনিস্ট চায়না জুনিয়র পার্টনার ছিল। আজকে রাশিয়া কিন্তু একদম পছন্দ করে না চায়নার জুনিয়র পার্টনার হয়ে থাকতে, একদম পছন্দ করে না। রাশিয়া আজকে কোণঠাসা হয়েছে কোনো কারণে, ইউক্রেন যুদ্ধ প্রভৃতি ফোর্সড হয়েছে, চায়নার দাদাগিরি সহ্য করতে। রাশিয়া কিন্তু একদম চায় না, রাশিয়া কখনো চায় না চায়নার দাদাগিরি সহ্য করতে। আর চায়না রাশিয়ার যে বর্ডার ডিসপিউট, সেই জারের সময় থেকে, মানে 100-150 বছর পুরনো বর্ডার ডিসপিউট চায়নার সাথে রাশিয়ার, সেই জন্য। আর আজকে রাশিয়ার সঙ্গে আবার ট্রাম্পের কিন্তু ভালো সম্পর্ক ভালো হচ্ছে, ইকুয়েশন ভালো হচ্ছে। ইউক্রেন যুদ্ধ থামাতে বলছে, ইউক্রেনকে থামাতে বলছে ট্রাম্প। তাহলে ট্রাম্প আর রাশিয়া একদিকে হচ্ছে। চায়নাকে দুজনের মধ্যে কেউই পছন্দ করছে না, রাশিয়াও পছন্দ করছে না চায়নাকে, চায়নার দাদাগিরিকে রাশিয়া কখনো পছন্দ করে না, আর ট্রাম্প তো করছেই না। তাহলে রাশিয়া আর আমেরিকা একই দিকে হচ্ছে চায়নার বিরুদ্ধে। পাকিস্তানের সঙ্গে একমাত্র এই চায়না এটাই দাঁড়িয়ে আছে নিজের পয়সার স্বার্থে, সিপেকের স্বার্থে। ভারতবর্ষ একটা স্টেপ নিয়েছে। আমার ব্যক্তিগত মত, 71-এর ভুল আমরা রিপিট না করি, ফাইনাল সলিউশন কিন্তু সম্ভব, অনেকটা আমাদের পক্ষে। গোটা কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে পিওকে এবং হচ্ছে পাকিস্তানের যে তারা 1947-এর পর থেকেই, দেশটা হবার পর থেকে যেভাবে বালুচিস্তানের সাথে তার যে সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ডুরান লাইনকে কেন্দ্র করে যে জায়গায় দাঁড়িয়েছে, এবং পাক অধিকৃত কাশ্মীরকে তারা যেভাবে করছে, সেই আগুন নিয়ে খেলতে খেলতে সে আগুনে এখন দগ্ধ অবস্থা হয়ে গেছে পাকিস্তানের। আমাদের সঙ্গে দূরভাষে আরো কয়েকজন আছে, আমি একটু দীপ্তিমান বাবুর কাছে আসার আগে, কে রয়েছেন? নিতাই ভট্টাচার্য রয়েছেন সোনারপুর থেকে। হ্যাঁ বলুন নিতাই বাবু, দ্রুত। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য বলছি, সুজিতদা এবং যারা মাননীয় অতিথি তাদেরও নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন এই যে টেররিস্ট পৃথিবী থেকে জঙ্গিপনাকে খতম করতে হবে, সাধারণ নিরীহ পাঞ্জাচ্ছে বলুন তো, শিশু, বৃদ্ধা, মহিলা, এরকম পাঞ্জাচ্ছে টেররিস্ট পৃথিবী থেকে মুক্ত করতে হবে। ভারতবর্ষের সবাইকে, সব দেশ, ভারত সব দেশকে শপথ নিতে হবে, সাধারণ মানুষ যেন আর পান না দেয়। এইটুকুই বললাম, নিতাই ভট্টাচার্য বললাম, সবাইকে ধন্যবাদ। দীপ্তিমান বাবু, এই যে একটা সবার কাছেই একটা হচ্ছে যে এই পরিস্থিতিকে অনেকে মেনে নিয়েছেন, জঙ্গিবাদকে খতম করার কথা সবাইকে বলছে, এবং ভারত এই লক্ষ্যে এগোচ্ছে, এবং এই লক্ষ্যে এগোতে গেলে যেভাবে আর কি ইকুইপ থাকা দরকার ইতিমধ্যেই সেই রয়েছে। এবং পাকিস্তানের এই রকম যখন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে থেকে অনেকগুলো ফ্রন্ট তারা খোলার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে। ফওয়াদ খান বা বিভিন্ন যারা বলিউডে এসে অভিনয় করেছে, বা কিছুক্ষণ আগে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির একজন কথা বলছিলাম যে সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়ে ভারত আন্তর্জাতিকতাবাদের জায়গা থেকে, এবং ভারতের কমিউনিস্ট পার্টিগুলোকে পর্যন্ত তারা এই ক্ষেত্রে দোষারোপ করেছে পাকিস্তানের কোথাও একটা বিভিন্ন ফ্রন্ট দিয়ে, মানে আত্মরক্ষার শেষ চেষ্টাগুলো এখন করছে। এত দ্রুত এরকম পরিস্থিতি হচ্ছে, সবেমাত্র অপারেশন সিঁদুরের পর 48 ঘন্টা অতিক্রান্ত। এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন? মানে এই জঙ্গিবাদ থেকে তো পাকিস্তানও বেরোতে চাইছে না, আবার হচ্ছে কোনো মানে সলিউশন হচ্ছে না, এবং ভারতবর্ষ বারবার ব্লিড করছে, বারবার রক্তাক্ত হচ্ছে। কি উপায়? দেখুন, এই কমিউনিস্টদের মানে কথাকে আমি গুরুত্ব দিতে চাই না, তারা লেস ইম্পর্টেন্ট, সুতরাং এদেরকে অপ্রাসঙ্গিক আছে, অপ্রাসঙ্গিকই থাক।
এদের কোনো গুরুত্ব নেই। পাকিস্তানে আবার কমিউনিস্ট পার্টি, সেটাও আমাকে মানতে হবে। যাই হোক, ইসলামিক রিপাবলিকে কমিউনিস্ট পার্টি মেনে নিলাম, শুনলাম, শুনতে ভালো লাগে। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে পাকিস্তানের মূল ব্যবসাটা হচ্ছে উগ্রপন্থা। হ্যাঁ, একদম। উগ্রপন্থাকে এক্সপোর্ট করা। একদম, একদম, এটাই। সেই ব্যবসাটা হ্যাম্পার্ড হয়ে গেলে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়বে, আসল যেটা গল্পটা। আর পাকিস্তানের যদি এই অর্থনীতি থাকে তাহলে বিশ্ব ভেঙে পড়বে। মোদ্দা কথা হচ্ছে এইটা। আর সেই জায়গাটাতেই আঘাত হানা হচ্ছে, এবং এটা বাস্তবিক অর্থে এই সমস্যাটা, এই যে আজকে ইরান এসছে, ইরানের সম্পর্কটা কোথায়? ইরান হামাসকে কেন্দ্র করে গোটা বিশ্বকে উগ্রপন্থা সাপ্লাই করেছে। পাকিস্তানও সেম কাজটা করছে। আল কায়দা সুতরাং পাকিস্তানের কাছে মূল লক্ষ্যটা আল হচ্ছে, কায়দা। ইরানের কাছে মূল লক্ষ্যটা হচ্ছে উগ্রপন্থাকে সাপ্লাই করা। সুতরাং এখন আর আল কায়দা যে বলছে জিহাদের ডাক দিয়েছে, এটা কতটা আপনি মনে করেন এটা কি ফাঁকা আওয়াজ, না একটা সত্যিকারের জন্য তারা সংঘবদ্ধ অবস্থায় জায়গার মতো পরিস্থিতি তারা আদৌ তৈরি করতে পারবে? দাদা, প্রতিদিন আল কায়দা, আল সুজিতদা, আল প্রদীপ্তদা এরকম হতেই থাকবে। আল দীপ্তিমান দা। মানে আমি এগুলো নিয়ে মানে ওদের বলছেন যে- আপনি ওদের যে গঠনটা, অল কায়দা, মানে অল কায়দা, কায়দাটা বেকায়দায় পড়েছে এখন। অল কায়দা এখন বেকায়দা। and বেকায়দা। বেকায়দা পড়েছে এখন, এই কায়দা করতে অল গিয়ে। কায়দা এন্ড বেকায়দা ইন দা পাকিস্তান দা। আচ্ছা, হ্যাঁ, ইন দা পাকিস্তান দা। এবং আচ্ছা। এই জায়গাটাকে বেকায়দা। চেপে ধরতে হবে। ঠিক আছে, এই জায়গাটাকে চেপে ধরতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলছি, সেটা শুধুমাত্র আর্মস এন্ড অ্যামিনিশনস এর মধ্য দিয়ে না, সেটা পলিটিক্যালি, সেটা ইকোনমিক্যালি, এন্ড সেটা এই অস্ত্র দিয়েও। এবং পাকিস্তানের এই সেনাবাহিনীকে যদি মানে ডিফিউজ না করা যায়, এটা পাকিস্তানের সেনাবাহিনী না, দীপ্তিমান এটা দা। হচ্ছে বিশ্বের। হ্যাঁ, দীপ্তিমানদা, এই Just যে ওই একটা মাথায় একটা তার আইডিয়া এলো পাকিস্তানের সেনাবাহিনীর এত টাকা, মানে টাকা এবং বিদেশে থাকবে, সে থাকুক। আচ্ছা, পাকিস্তানের সেনাবাহিনীকে মানে তাদের তো এই ইয়েটা যেতেই পারে, তারা তো একটা রাজনৈতিক দল বিভিন্নভাবে করে নির্বাচনে দাঁড়িয়ে, তাহলে গণতন্ত্রটা হয়, পৃথিবীও তো একটু স্বস্তি পেতে পারে তাই তো না, করবে। শুধু আল কায়দা। ওরা গণতন্ত্রই তো চায় না। আপনি ভুল করছেন। ওরা গণতন্ত্র যদি ওরা চাইতো পাপুট তাহলে তো বসায় তো, ওরা এবার তো পাপুট পাকিস্তানে তাহলে ইমরান খান বসে। ইমরান খান আজকে যেটা পাকিস্তানের আর্মির কাছে জেলে- সবচেয়ে বড় জেলে সমস্যা পড়ে হয়ে গেছে গেছে, ইমরান খান। ডেমোক্রেসিটাকে ওরা ধ্বংস করেছে সর্বশেষ নিজেদের পেট ভরার জন্য। আজকে যার জন্য পাকিস্তানের পক্ষে পাকিস্তানের সাধারণ মানুষও নেই, এই বাস্তবতাটার মধ্যে আপনাকে বুঝতে হবে। একদমই তাই। এই মানে বাস্তবতাটাকে বুঝতে হবে। আজকে আসিম মুনির অনেকটা ইদি আমিনের মতো হয়ে উঠছেন, তাই তো? আসিম মুনির ইদি আমিন না, গোটা আর্মিটাই ইদি আমিন হয়ে গেছে। একদমই তাই। ওখানে মানুষকে যে রাখা হয়েছে, আমি আপনাকে বলছি, এই যে করাচিতে বা বিভিন্ন জায়গাতে খেলার স্টেডিয়ামের ওপর বোম ফেলছে, খেলার স্টেডিয়ামে কি কোনো লোক থাকে? না। ওখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে, উগ্রপন্থীরা যদি খেলা স্টেডিয়ামে ঢোকো তাহলে ওইখানে মারবো। হাসপাতালে ঢুকলে জনগণ বার করবে। সমস্যাটা এই জায়গাটাতে। পাকিস্তান খুব দুশ্চিন্তার মধ্যে আছে। খুব দুশ্চিন্তা। ওদের কাছে হসপিটাল আর নার্সিং হোম ছাড়া কিছু খোলা নেই। আর এই যে এখন যে কান্নাকাটি করছে, সেটা দুটো পয়সার জন্য। এই পয়সাটা আসলে পরে পাকিস্তানের সাধারণ লোক মরে মরুক, ওরা প্রথম গিয়ে ওই যে মার্কাসটা ভেঙেছে, সেই মার্কাসটা আগে গঠন করবে। কারণ ওদের মূল ব্যবসার মূলধনই তো শেষ। একদম। ওখানে আল কায়দা হোক, সুজিত দা হোক, দীপ্তিমান দা হোক, প্রদীপ্ত দা হোক, সবাই এক। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ভাওয়ালপুর বানিয়েছিল তো। আমরা আজকে জনমতে এই পর্যন্তই থাকছি। সময় একেবারে অতিক্রান্ত। আজ রাতে বড় কিছু আবারও হবার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত 12টার পর, অনেকেই এটা বোঝেন শুক্রবার, আগামীকাল, এরকম জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো সত্যি কতটা লিঙ্গার করবে, এটা নিয়ে দেশবাসীর মধ্যে একটা অবশ্যই চিন্তা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বক্তব্যগুলো আসছে। ভারতের এই পরাক্রমকে যারা খুব নিচু চোখে দেখতো, তার কারণ হচ্ছে অ্যাটাকটা করা ভারতবর্ষ বা যুদ্ধবাজ দেশ হিসাবে ভারত কখনোই স্বীকৃত নয় গোটা পৃথিবীতে। তাই অনেকের কাছে একটা প্রশ্ন ছিল যে পাকিস্তানের এই হুঙ্কার বা হম্বিতম্বি, এমনকি তার ছোট ভাই বাংলাদেশ, তারা পর্যন্ত ভারতকে যেভাবে আর কি উগ্র বিষ ঝাড়তে গিয়ে তারা যেভাবে আর কি প্রতি মুহূর্তে অপমানজনক পরিস্থিতিগুলো তৈরি করছিল, এগুলো কোনো কিছুই ভুলবার নয়। এবং তার সাথে ডিসইনফরমেশন, প্রত্যেকটা ডিসইনফরমেশনকে আজকে কিন্তু তারা করেছেন এবং আগামী সময়গুলোতে
এটা জারি থাকবে বোঝা যাচ্ছে, তার কারণ গতকালের পর আজও প্রেস কনফারেন্স হয়েছে বিক্রম মিস্ত্রির, এবং এই ক্যাটাগরিক্যালি এটা করার চেষ্টা করছে গোটা বিশ্বে, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিতে চাইছে এবং ভারতকে আক্রমণকারী হিসাবে, একটা আগ্রাসী দেশ হিসাবে চিহ্নিত করতে চাইছে। এই ফাঁদে কেউ পা দেবেন না, তার কারণ হচ্ছে এটা একটা ফাঁদ। প্রথমে পায়েলগাঁওর সময় বলেছিলাম 22 তারিখ পায়েলগাঁওর এই ঘটনাটা ঘটিয়েছিল হচ্ছে পাক মদতপুষ্ট যে আর্মির দ্বারা মদতপুষ্ট যে জঙ্গি বাহিনী, তারা করতে চেয়েছিল, এমনভাবে তারা সংগঠিত করেছিল যে ভারতবর্ষে যাতে একটা বড়সড় দাঙ্গা লাগানো যায়। তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হবার পর এখন তারা প্ল্যান বিতে চলে এসেছে। সেখানে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে জঙ্গিরা বসে রয়েছে এবং সেগুলোকে যখনই নিশানায় আনছে ভারতীয় সেনাবাহিনী, কেন জঙ্গিবাদকে ধ্বংস করা অপারেশন সিঁদুরের প্রধান এবং মূল লক্ষ্য, সেখানে দাঁড়িয়ে এই ক্ষয়ক্ষতিকে গোটা বিশ্বের কাছে নিয়ে আসছে। এই সিম্পল ব্যাপারটাকে কিন্তু তারা ডিসইনফরমেশনকে এমনভাবে তৈরি করছে, বয়ানকে তারা এই জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সেদিকে অবশ্যই আমরা তীব্র নজর রাখছি। ধন্যবাদ দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক আপনাকে, ডক্টর প্রদীপ্ত রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আপনাকে, এবং দীপ্তিমান সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।